সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সৃজনশীলটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017। খেয়াল করো, পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক 340 হার্টজ এবং 400 হার্টজ এবং এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.165 মিটার। অপর একটি মাধ্যম কিউতে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বলছে যে পি মাধ্যমে শব্দের বেগ কত। পি মাধ্যমে শব্দের বেগ কত। এখন দেখো যে পি মাধ্যমে শব্দের বেগ বের করার আগে আমি একটু বেসিক ঠিক করে আসি। খেয়াল করো যে আমাদের এইটা একটা তরঙ্গ দৈর্ঘ্য ঢেউ। ওকে, খেয়াল করো এই একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই একটা তরঙ্গ দৈর্ঘ্য। আমি আরেকটা যদি বেশি করে দিই, এই আর একটা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এখানে আমাদের মোট 4টা ল্যামডা আছে। ওকে, এখন খেয়াল করো, তার মানে আমরা জানি যে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে এবং ওই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে মানে হচ্ছে যে আমি ধরলাম যে আমার 1 সেকেন্ডে কম্পন উৎপন্ন হয় 20টা। তার মানে 20টা পূর্ণ কম্পন উৎপন্ন হচ্ছে আমার 1 সেকেন্ডে। তাহলে এই যে একটা পূর্ণ কম্পন উৎপন্ন হতে সময় লাগতেছে এত সেকেন্ড। এই একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেটাই হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। দোলনকাল বা পর্যায়কাল, যেটাকে আমরা বড় হাতের টি অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে একটা জিনিস খেয়াল করো যে একটা দোলনকালের সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে এখন দেখো যে আমাদের এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই একটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখানে আমাদের মোট 4টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তার মানে এখানে আমাদের এই 4টা পর্যায়কালের সমান টাইম নিয়েছে। ওকে, এবং আমরা যদি ধরি যে আমাদের ওই 1 সেকেন্ডে 4টা পূর্ণ কম্পন উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের কম্পাঙ্ক কত হবে? আমাদের কম্পাঙ্ক হবে 4 হার্টজ। খেয়াল করো, যদি আমি দূরত্ব ঠিক রাখলাম, এখন দেখো যে এই জায়গার মধ্যে আমি দুটো তরঙ্গ তৈরি করলাম। খেয়াল করো যে এই যে আমার যে রেঞ্জটা ছিল প্রত্যেকটার মধ্যে আমি হচ্ছে 2টা করে তরঙ্গ দৈর্ঘ্য বানাই ফেলেছি। ওকে, খেয়াল করো এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তার মানে এখানে আমার ছিল হচ্ছে 4টা, এখন আমি তৈরি করে ফেলেছি 8টা। বাট আমাদের সময় ওই 4 সেকেন্ডই লাগলো। সময় 4 সেকেন্ড না, সরি, আমাদের সময় ওই 1 সেকেন্ডই লাগলো। ওকে, তাহলে এখন খেয়াল করো, তাহলে আমাদের এখানে ওই 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন উৎপন্ন হলো? ওই 1 সেকেন্ডে আমাদের 8টা পূর্ণ কম্পন উৎপন্ন হলো। 8টা পূর্ণ কম্পন উৎপন্ন হলো। তার মানে আমাদের এখানে কম্পাঙ্ক কত? এখানে আমাদের কম্পাঙ্ক এক সমান 8 হার্টজ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের মোট যে দূরত্ব, ধরলাম যে আমার এই জায়গাটা আমি হচ্ছে 0.5 মিটার দূরত্ব নিছি। তার মানে এই 0.5 মিটার জায়গার মধ্যে এখানে আমার 4টা তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন হয়েছে, এখানে আমার 8টা তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন হয়েছে। বাট আমাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা
ঠিকই আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যে ল্যামডার মান কমে যায়, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান এখানে দেখো কমে গেছে, কথা বুঝেছ? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান কমে গেছে। ল্যামডার মান কমে যাওয়ার কারণে আমাদের কম্পাঙ্কের মান বৃদ্ধি পেয়ে গেছে। খেয়াল করো, এখানে আমাদের কম্পাঙ্ক ছিল 4 হার্টজ, এখানে আমাদের কম্পাঙ্ক 8 হার্টজ। তার মানে হচ্ছে যে এখানে আমাদের কম্পাঙ্ক কম ছিল, তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল। ওকে, এখানে আমাদের কম্পাঙ্কের মান বেড়ে গেছে, তরঙ্গ দৈর্ঘ্যের মান কমে গেছে। তার মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। আবার আমি ল্যামডা ইকুয়াল 1/f লিখতে পারি। অর্থাৎ এটা বুঝলাম যে যদি আমাদের কম্পাঙ্কের মান বেড়ে যায়, ল্যামডার মান কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্যের মান কমে যাবে। যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান বেড়ে যায়, তাহলে আমাদের কম্পাঙ্কের মান কমে যাবে। অর্থাৎ এদের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। ওকে, এবার দেখো আমরা মূল অঙ্কে যাই। খেয়াল করো, আমাদের বলছে যে পি মাধ্যমে শব্দের বেগ কত। এখন পি মাধ্যমে যেহেতু আমাদের ভিন্ন উৎস থেকে সৃষ্ট শব্দদের কম্পাঙ্ক, অর্থাৎ এখানে আমাদের দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে যে আমরা লিখে দিই যে পি মাধ্যমের ক্ষেত্রে, পি মাধ্যমের ক্ষেত্রে খেয়াল করো, তাহলে আমাদের দুটো কম্পাঙ্ক, একটা হচ্ছে f1 ইকুয়াল 340 হার্টজ এবং আমাদের f2 ইকুয়াল 400 হার্টজ। এখন এই যে আমাদের বলে দিচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে আমরা একটু আগে বুঝে আসলাম যে আমাদের যদি কম্পাঙ্ক f1 এর মান যেহেতু f2 মানের থেকে ছোট, তাহলে আমাদের এর প্রেক্ষাপটে যে ল্যামডা 1 আসবে এবং এর প্রেক্ষাপটে আমাদের ল্যামডা 2 আসবে। তাই এই ল্যামডা 1 এর মান অবশ্যই ল্যামডা 2 এর মানের থেকে বড় হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে যেহেতু আমাদের f2 গ্রেটার দেন f1, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেহেতু আমরা কি লিখতে পারি যে আমাদের ল্যামডা 1 গ্রেটার দেন ল্যামডা 2। ওকে, তাহলে দেখো যদি এই সম্পর্ক আমরা লিখতে পারি, তখন আমরা লিখতে পারি যে অতএব ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইকুয়াল আমরা কত লিখতে পারি, 0.165 আমরা লিখতে পারি। এখন দেখো, আমরা তো জানি যে তরঙ্গ বেগ v সমান f ল্যামডা, তাহলে এখানে আমাদের ল্যামডা ইকুয়াল কি পাই, v বাই f পাই। ওকে, এখন খেয়াল করো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা আমরা ল্যামডা 1 এর পরিবর্তে, যেহেতু আমাদের মাধ্যম একটা কিন্তু আমাদের দুটো ভিন্ন উৎস থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তা আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে মাধ্যমে শব্দের বেগ তো একই থাকবে, মাধ্যমে শব্দের বেগ একই থাকবে যেহেতু মাধ্যম আমার একটা। তাহলে এখানে আমাদের দেখো যে ভির মানটা একই থাকছে, তাহলে ভি বাই আমাদের f1 মাইনাস ভি বাই f2 ইকুয়াল 0.165। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি কি, ভি কমন নিতে পারি, তাহলে 1/f1 মাইনাস 1/f2 ইকুয়াল 0.165। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মান বসাই দিই, 1/f1 এর মান কত আমাদের 340 মাইনাস f2 এর মান হচ্ছে 400 ইকুয়াল 0.165। তাহলে এখানে আমাদের যদি লসাগু করি, তাহলে লসাগু আসে আমাদের 6800। ঠিক আছে, এখন দেখো, তাহলে এইটা 340 এই 6800 এর মধ্যে যায় আমাদের 20 বার, আর এটা যায় হচ্ছে যে আমাদের 17 বার, 0.165। ওকে, এখন দেখো যে তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে যে ভি
আর এখানে পাচ্ছি আমরা 3, এখানে 6800 ইকুয়াল হচ্ছে 0.165। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে যে v ইকুয়াল 0.165 8 গুণন হয়ে যাচ্ছে, তার মানে 6800 আমাদের উপরে চলে গেল আর আমাদের 3 চলে আসলো নিচেই। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে কি পাবো? 0.165 ইন্টু 6800 ভাগ আমাদের 3, অর্থাৎ এখানে পাবো আমরা 374। তার মানে আমাদের পি মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 374 হার্টজ। ওকে ওকে বোঝা গেল। এখন আমরা ঘ নম্বরের প্রশ্নে চলে যাব। খেয়াল করো, আমাদের বলছে যে মাধ্যম দ্বয়ে একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এখন দেখো যে আমরা গ নম্বর প্রশ্ন থেকে কি পেলাম? আমরা লিখব যে গ থেকে প্রাপ্ত পি মাধ্যমের বেগ ভিপি ইকুয়াল 374 মিটার পার সেকেন্ড। এখন দেখো যে আমাদের কিউ মাধ্যমে শব্দের বেগটা দেওয়া আছে। কিউ মাধ্যমে শব্দের বেগ কত? কিউ মাধ্যমে শব্দের বেগ ভি কিউ ইকুয়াল 400 মিটার পার সেকেন্ড। এখন দেখো যে মাধ্যম দ্বয়ে একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, দুটো ভিন্ন মাধ্যম বাট শব্দের উৎপত্তি স্থল বা শব্দের সোর্স একটা জায়গা, সেই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে তরঙ্গটি কিউ মাধ্যমে আমাদের 80 বার পূর্ণ কম্পনে 124 মিটার যেতে পারবে কি পারবে না। তাহলে সেই ক্ষেত্রে দেখো, যেহেতু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বেগের সমানুপাতিক সম্পর্ক আছে, অর্থাৎ আমাদের যদি তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেগের মানও বেশি হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে যেহেতু আমাদের ভি কিউ গ্রেটার দেন হচ্ছে যে আমাদের ভিপি, সেহেতু আমরা কি লিখতে পারি? সেহেতু লিখতে পারি ল্যামডা কিউ গ্রেটার দেন ল্যামডা পি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে অতএব ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল 0.1। ঠিক আছে, আবার আমাদের তরঙ্গ বেগ ভি ইকুয়াল এফ ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল আমরা লিখতে পারি যে ভি বাই এফ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি কি, যেহেতু আমাদের এখানে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কিউ। এখন যেহেতু আমাদের বলছে যে শব্দের উৎস এখানে একটা, তাহলে শব্দের উৎস যদি একটা হয় তাহলে আমাদের কম্পাঙ্ক কি হবে? কমন হবে, কম্পাঙ্কটা একই থাকবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কি ভি কিউ বাই এফ মাইনাস ভি পি বাই এফ ইকুয়াল 0.1। এখন দেখো যে এখান থেকে আমরা 1/f যদি কমন নিতে পারি
তাহলে ভি কিউ মাইনাস ভিপি ইকুয়াল 0.1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1/f, ভি কিউ এর মান কত আমাদের 400 মাইনাস ভিপি এর মান হচ্ছে 374 ইকুয়াল 0.1। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/f ইকুয়াল, এখানে লিখতে পারি, এখানে যেহেতু আমাদের বিয়োগ করলে পাচ্ছি আমরা, এখানে যেহেতু আমাদের হচ্ছে যে 74 আছে তার মানে পাচ্ছি 26, 0.1। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/f ইকুয়াল 0.1 ভাগ 26। ওকে, এখন আমরা এটাকে উল্টাই দেব। তাহলে আমরা কি পেলাম যে f ইকুয়াল 26 ভাগ 0.1। এটা আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। এখানে আমরা কি লিখতে পারবো যে 26 গুণ 10, আর এই যে 0.1 ছিল এই দশমিকটা উঠাই দিলাম, তাহলে এখানে পেলাম আমরা কত 260 হার্টজ। খেয়াল করো, তাহলে আমাদের যে শব্দটা উৎপন্ন হলো সেই শব্দের এই যে এখানে যে শব্দটা ব্যবহার করেছি সেই শব্দের কম্পাঙ্ক হচ্ছে 260 হার্টজ। ওকে, এখন দেখো যে আমাদের বলছে যে কিউ মাধ্যমে 80 বার পূর্ণ কম্পনে 124 মিটার যেতে পারবে কি পারবে না। তাহলে আমাদের এই কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি যে ভি কিউ ইকুয়াল এফ ল্যামডা কিউ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ল্যামডা কিউ ইকুয়াল ভি কিউ ভাগ এফ, এখন আমাদের মান কত, পি মাধ্যমে শব্দের বেগ কত 400, আমাদের কম্পাঙ্কের মান কত 260। তাহলে সেই ক্ষেত্রে আমরা কত বের করব, 400 ডিভাইডেড বাই 260। এখানে আমরা মান পাচ্ছি হচ্ছে যে 1.538। আরো মান আছে, আমরা 3 ডিজিট পর্যন্ত নেব এখানে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো যে আমাদের এই মিটারটা পেলাম। এখন দেখো যে এই যে একটা পূর্ণ কম্পনে যেহেতু আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে, একটা পূর্ণ কম্পনে একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে যেহেতু এখানে আমাদের বলছে যে 80 বার পূর্ণ কম্পনে কত মিটার যেতে পারবে, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি যে 80 বার কম্পনে অতিক্রান্ত দূরত্ব ডি ইকুয়াল ডি দিয়ে দিলাম, এমনিতে এসও লিখতে পারি আমরা এখানে। তাহলে এই যে 1.538 গুণ 80, তাহলে এখানে আমাদের গুণ যদি 80 দিয়ে দিই তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে যে 123.076 মিটার। এই দূরত্ব হচ্ছে আমাদের অতিক্রম করবে। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে যে 124 মিটার যেতে পারবে কি না। তাহলে আমাদের 80 বার পূর্ণ কম্পন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে 123.076 মিটার। তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের কিউ মাধ্যমে তোমার 80 বার পূর্ণ কম্পনে 124 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। এই ধরনের সৃজনশীল প্রশ্ন আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, তাহলে আমি যখনই ভিডিওটা আপলোড করব তখনই তোমার সামনে হাজির হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ।